ঘোড়সোয়ার কবিতায় কবি বিষ্ণু দে নিজেকে চোরাবালি মনে করেছেন। বাইরে তাঁর বালুকাময় চড়া, আর ভিতরে লুক্কায়িত মৃত্যু। স্বাভাবিকভাবে কবির মধ্যবিত্ত মন নিষ্ফলা ও ছলনাময় মরুভূমির সঙ্গে উপনীত হয়েছে। জনসাধারণ যখন শাসন ও শোষণের বিরুদ্ধে তীব্র সংগ্রামে উন্মুখর, তখনও কবি যেন একাকী বিচ্ছিন্নভাবে আপন স্বাতন্ত্র্য বজায় রাখতে চেয়েছেন। অথচ এই ছলনার জাল থেকে কবি নিজেকে বাঁচাতে আগ্রহী। নবযুগ প্রবর্তক তাঁর জীবনে ঘোড়সওয়ারের রূপ ধরে এসে তাকে আঘাত করে উজ্জীবিত করুক, এটাই কবির একমাত্র কামনা। সকলেই চোরাবালির ছলনাকে এড়াতে চায়। বীর ঘোড়সওয়ার যদি সংশয়, সন্দেহে, ভীতি, মনস্কতায় পেছিয়ে যায়, তাই চোরাবালি রূপ কবি প্রাণ আকুলভাবে তাকে ডাকছে, তাকে আহ্বান করছে, যেন সমস্ত দ্বিধা দণ্ড অতিক্রম করে উত্তোলিত বর্ষা হাতে ধাবমান হই। এই চোরাবালি প্রেম প্রীতিহীন, ভালোবাসাহীন, কোনো ভালোবাসার চিহ্ন এখানে পড়েনি, কোনো প্রেম তাকে তৃপ্তি দেয়নি বা উজ্জীবিত করেনি। সে যেন শুষ্ক রুক্ষ বিলাপ, মৃত্যু পরিবৃত মরীচিকা, যা অভিশপ্ত বটে। কবি প্রশ্নমুখর, এমনকি কেউ নেই যে আত্মাহুতির ভীতিতে ভীত না হয়ে তাকে জয় করবে, নিরর্থক নিষ্ফলতার অভিশাপ থেকে মুক্তি দেবে। কবিচিত্ত চোরাবালির মধ্যে আত্মপ্রতিবিম্বন অনুভব করতে করতে তাকে প্রণয়, অতৃপ্ত, অচরিতার্থ কামনা, বাসনাময়ী নারী রূপেও কল্পনা করেছেন। ঘোড়সওয়ার তার সমস্ত পুরুষাকারের শক্তি দিয়ে আবির্ভূত হবে, বন্দি কামনা বাসনাকে মুক্তির তরুণে উপনীত করাবে, প্রেমের মন্ত্রে তাকে অনুরণিত করবে, সব সংস্কার, ক্ষুদ্রতা ও ভাবনা চিন্তা বিদূরিত করে সে দুর্দমনীয় দুঃসাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়বে। কবিতাটিতে চোরাবালির প্রতীক ব্যতীত কামনা তপ্ত রমণীর রূপকল্পটিও অনুপস্থিত নয়। ছায়ামূর্তির মতো এই কামনা ঘোড়সওয়ারের পায়ে পায়ে চলে তাকে আকর্ষণ করছে, তাকে আমন্ত্রণ জানিয়েছে। এই পুরুষ বিশ্বজয়ী, এই পুরুষ মহাশক্তিমান, এই পুরুষ দীপ্ত ব্যক্তিত্বপূর্ণ, তার ললাটে সূর্যালোকের তিলক। অসংখ্য চোরাবালি রূপ কবির কামনা তাকে নিয়তির মতো সুনিশ্চিত মহামৃত্যুর দিকে আকর্ষণ করছে। সেই মৃত্যু ভীতি অতিক্রমকারী বাসনা কামার জয় ঘোষণায় আলোচ্য কবিতাটির মর্মবস্তু। এবং এই কেন্দ্রীয় সত্য এটা, মৃত্যু ভীতিকে অতিক্রম করতে হবে, বাসনা কামনার যে জয় সেটা করতে হবে, এটাই হচ্ছে মর্মবস্তু, এটাই কেন্দ্রীয় সত্য। প্রত্যাশা, আকাঙ্ক্ষার আবেগমথিত কবিতাটি বিভিন্নভাবে ব্যঞ্জনা বহনকারী। বন্ধা, নিষ্ফলতার দুরন্ত অভিশাপগ্রস্ত কেউ এমন এক বলিষ্ঠ পুরুষের আবির্ভাব কামনা করে, যে পুরুষ বন্ধাত্ম মোচন করে জীবনের সমস্ত বাসনা কামনা চরিতার্থ করে তুলবে। এবং সেই পুরুষের আবির্ভাবের অনিবার্যতাতেই দূর থেকে তার জীবনের সার্থকতা অশ্বক্ষুর ধ্বনি শোনা যাচ্ছে। তার বীরত্ব ব্যঞ্জক, সর্ববাধা বিধ্বংসী যে রূপ, সেই রূপটি বর্ষা ধৃত উত্তোলিত বাহু এক ধাবমান অশ্বারোহীর অপরূপ। মূর্তিতে কল্পিত এই পুরুষের চিত্ত লক্ষ্য সম্পর্কে দ্বিধাহীন, দ্বিধা দুর্বল বিবেচনায় যা হঠকারিতা, সেই প্রবল হঠকারিতা দ্বারা সে সমস্ত ভীরুতার বাধা চূর্ণ বিচূর্ণ করবে। এই দীপ্ত বিশ্ববিজয়ী দৈবের মুখাপেক্ষী নয়, এর প্রধান অবলম্বন পৌরুষ। আপন ভাগ্য সই শক্তিতে, নিজের শক্তিতে সে নিয়ন্ত্রণ করে। প্রত্যাশিত এই পুরুষ এখনো আবির্ভূত হয়নি, কিন্তু তার আবির্ভাবের অনিবার্যতা বিষয়ক প্রত্যয় বোধ এবং সমাপ্তি প্রায় প্রতীক্ষায়, অধীরতায় কবিতাটিকে তীব্র আবেগধর্মী করেছে। কবিতাটির নায়ক সম্পর্কে স্বাভাবিকভাবেই বিতর্কিত পরিবেশ সৃষ্টি হয়। কবিতায় আবির্ভূত পুরুষটি কে,
এবং কেই বা তাকে প্রত্যাশা করে? বালুকাময় বন্ধা ভূমির বন্ধাত্ম কি, এবং এই বন্ধাত্মের অভিশাপ মোচনে যে সফলতা আসবে তার স্বরূপই বা কি? যে কোনো রসসিদ্ধ কবিতার উপলব্ধি যে পরিণামে উপনীত হয়, সেখানে নানা তাৎপর্যের মিশ্র দোতনা দেখা দেয়। চিত্রকল্পে ও প্রতীকগুলি নানা মিশ্র তাৎপর্যের মিশ্র দোতনা দেখা দেয়। চিত্রকল্প ও প্রতীকগুলি নানা মিশ্র তাৎপর্যের অভিপ্রকাশে ভিন্ন ভিন্ন ভাবাশ্রয়ের আধার হয়ে ওঠে। আলোচ্য কবিতাটিতে একই সঙ্গে প্রেম চেতনা ও বৈপ্লবিক অভিসার, ভাবানুষঙ্গ, দোত্তক নানা শব্দগুলিকে কবিতা থেকে বিচ্ছিন্ন করে পৃথক অর্থ নির্ণয় সম্ভব নয়। কামনা দেত্তক শব্দাবলী কবিতাটিতে প্রেমের কবিতার বৈশিষ্ট্য সঞ্চার করেছে। এই অর্থে সমগ্র কবিতাটি বাঞ্ছিত প্রেমিকের সঙ্গলাভের আকাঙ্ক্ষায় অধীর এমন কোনো কামনাদীপ্ত নারীর ভাষণ। এই নারী অনুভব করে যে তার হৃদয় বালির চড়াই বন্ধা হয়ে আছে। প্রেমের চরিতার্থতায় তার জীবন আজও কৃতার্থ হয়নি। তার জীবন পরিবেশ হয়তো বাসর রচনার উপযোগী নয়, কিন্তু যে প্রেমিক পুরুষ তার প্রত্যাশিত, সেই পুরুষ প্রবল বীর্যে পরিবেশের প্রতিকূলতা জনিত বাধা বিদূরিত করে আকাঙ্ক্ষা চরিতার্থ করবে। প্রেমের একাগ্রতায় এই নারীর সংহত চৈতন্য সত্তা একমুখী। দীপ্ত বিশ্ববিজয়ীর সঙ্গে নারীর সত্তা ছায়ার মতো অনুলগ্ন, অনুগামিনী। এই প্রেম পিতৃলোকবাসী পূর্বপুরুষদের আশীর্বাদ ধন্য, এবং উভয়ের মিলন তাদের অভিপ্রেত বলে সে মিলনের আকাঙ্ক্ষায় উদ্বেল, আর এই জন্যই তার কণ্ঠে মিলনের আহ্বান। কবিতাটির মধ্যে জনসমুদ্রের জোয়ার নামার কথা আছে। মনে হয় কবি চোরাবালি বলতে ঔপনিবেশিক জীবনের সহস্র জটিলতায় নিজের অচরিতার্থতার বোধকেই বুঝিয়েছেন। সামাজিক অর্থনৈতিক রূপান্তরের সম্ভাবনা, সুস্থির জীবনাদর্শের প্রেরণাহীন আমাদের এই জীবনের হতশ্রী রূপ কবিকে তীব্র যন্ত্রণায় অধীর করে এই নিষ্ফলতা থেকে মুক্তির একমাত্র পথ গণবিপ্লব। এটাই কবির প্রত্যয়। বিপ্লবের মাধ্যমে আত্মাহুতির পুণ্যে এক নতুন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয়। বিপ্লবের মাধ্যমে আত্মাহুতির পুণ্যে এক নতুন সমাজ প্রতিষ্ঠায় বিশ্ববিজয়ী ঘোর সোয়ারকে বৈপ্লবিক চেতনার প্রতীক রূপে গ্রহণীয়। কবি বিপ্লবকে বিশ্ব বিপ্লবের অঙ্গ বলে মনে করেন। জনসমুদ্রে এই বিপ্লবী চেতনাজাত জোয়ার আনার আশার আলোকে উপলব্ধি করেন। স্বদেশের সামগ্রিক জীবন জাত নিষ্ফলতা ও বিপ্লবের পথে এই নিষ্ফলতার অভিশাপ দূরীকরণের আশা এবং অচরিতার্থতার যন্ত্রণায় অধীর নায়িকার প্রেম চরিতার্থ হওয়ার তীব্র উদ্বেগাকুলতার আকাঙ্ক্ষা কবিতাটিতে চালচিত্রের অঙ্গের মতো সংলগ্ন। এই ঘোরসোয়ার কবিতাটির দুটো দিক আছে। একদিকে তার বহিরঙ্গ দিক, আর একদিকে তার অন্তরঙ্গ দিক। কবিতাটি লিখিত হয়েছিল বড় অদ্ভুত অবস্থায়। 1935 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের 4 কি 5 তারিখ। কবি রিউম্যাটিক ফিভারে শয্যাগত। আগের রাত্রি কেটেছে প্রবল জ্বরে। ভোরের দিকে তিনি কতকটা আচ্ছন্ন অবস্থাতেই কাগজ কলম চাইলেন। কাগজ কলম পেয়ে এক ঝোঁকে তিনি ঘোরসোয়ার কবিতাটির প্রথমার্ধ লেখেন, তারপর ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ বাদে ঘুম থেকে জেগে বাকি অর্ধ শেষ করেন। অনুমান প্লাস মাইনাস প্লাস এই চিহ্ন ভাগ বোধ হয় সেই রচনা ভাষার স্মৃতিকে বহন করছে আজও। কবিতাটি লিখিত হয়েছে এক অদ্ভুত অবস্থায়, কিন্তু নিশ্চয় কবিতাটির মৌল শক্তিগুলি সঞ্চিত হয়েছে লিখিত হবার বেশ কিছুকাল আগে থেকেই কবির অবচেতনে। কারণ অবচেতনের চাপ অতি প্রবল বলেই কবিতাটি অমন অনর্গল উৎসারিত হতে পেরেছিল। অবচেতনের বিস্তৃত অঙ্গনে ওখানে অবাধিত হতে পেরেছে বলেই কবিতাটি প্রায় একটি
ড্রিম পোয়েমের স্বগোত্র। এছাড়াও কবিতাটি রচনার আরেকটি পটভূমিকা সম্ভবত আছে। কবি এই সময়ে দ্য সিক্রেট অব গোল্ডেন ফ্লাওয়ার নামে চীনা ধর্মতত্ত্বের ও গুরু মনস্তত্ত্বের একটি বই পড়েন। বইটি চীনা ভাষা থেকে অনুবাদ করেছেন রিচার্ড উইলহেলম এবং সেখানে মনস্তত্ত্ববিদ ইউংয়ের টিকা ব্যাখ্যা আছে। ঘোষওয়ার কবিতার রচনার সঙ্গে এর প্রত্যক্ষ কোনো যোগ না থাকলেও পরোক্ষ তা হয়তো উদ্ধত করে তুলেছেন কবির অভিব্যক্তির প্রাণ মুহূর্তকে। এছাড়া বাইরের ঘটনা, জনশ্রুতি, অধীত অভিজ্ঞতা, সাহিত্য পাঠ সব এসে যুক্ত হয়েছে তৎকালীন বিষ্ণুদের ব্যক্তি জীবনের মুক্তি বাসনার সঙ্গে। এই সকল কিছুর অভিঘাতে একটা শতসম্ভূত ফার্টিলিটি কাল্টের প্রতিমা গড়ে উঠেছে কবিতাটিতে। অবশ্য এ সমস্ত না জানলেও কবিতার রসগ্রহণে যে বাধা ঘটবে এমন কিন্তু নয়। ঘোষওয়ার কবিতাটি 10টি স্তবকে 49টি ছত্রে রচিত। কবিতার প্রারম্ভ বাক্যে জনসমুদ্রের জোয়ার নামার কথা আছে। কবি যখন বলেন জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, তখন জোয়ারের ফলে সমুদ্রের উত্তাল জলের চিত্রকল্প আমাদের সামনে উদ্ভাসিত হয়। সমুদ্র যেমন জোয়ারের উদ্বেল হয়, তেমনি জনতাও বিপ্লবী চেতনা সঞ্চারে উদ্বেল। 1917-তে সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব পৃথিবীর সর্বত্র গণবিপ্লবের সফলতা সম্পর্কে আশীর্বাদের সঞ্চার করে। কবিও বিশ্বাস করেছেন যে ভারতীয় জীবনের সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ জনিত নিষ্ফলতা বিদূরিত হতে পারে এই গণবিপ্লবের মাধ্যমে। কবি আমার বলতে বিচ্ছিন্ন ব্যক্তিত্ব দত্ত কথাকে বলেছেন। জনগণের মধ্যে বৈপ্লবিক চেতনাজাত গতি সঞ্চারিত হলেও কবি এখনো পর্যন্ত বিচ্ছিন্ন বলে তার হৃদয় নিষ্ফল বন্ধা চরাভূমির মতো। বিষ্ণুদে এই বিচ্ছিন্নতা বোধ ও নিরাশ্রয়তার বোধ থেকে মুক্তি খুঁজেছেন ও জনজীবনের সচল প্রবাহে নিজেকে যুক্ত করতে চেয়েছেন। কিন্তু এই সংকীর্ণ অর্থ বাদ দিলে ব্যাপকার্থে আমার বলতে সমগ্র ভারতীয় জীবনকে বোঝানো হয়েছে। সাম্রাজ্যবাদী ইংরেজের শাসনে যে ভারত বন্ধা নিষ্ফলা জীবনযাপনে রত, সেই ভারতীয় জনজীবনের রূপান্তর সাধিত হতে পারে এই গণবিপ্লবের মাধ্যমে। আর কবিতাটি যদি বিপ্লবের কবিতার পরিবর্তে প্রেমের কবিতা রূপে ব্যাখ্যাত হয়, তাহলে প্রেমের অচরিতার্থ নায়িকার বেদনা এখানে প্রকাশিত। বাসনা কামনা পূর্ণ না হওয়ায় মিলনের আকাঙ্ক্ষায় অধীন নায়িকা বাসনা কামনার অচরিতার্থতার জন্য আপন হৃদয়ে চলা লক্ষ্য করেছেন। চোরাবালি শব্দটি তথ্য 3 রকম মানে এখানে তুলছে। প্রথমত একটা হচ্ছে জীবনের গতিময় প্রবাহ থেকে বিচ্ছিন্ন কবি হৃদয়ের যে বন্ধা দশা সেটা বোঝাচ্ছেন। দ্বিতীয়ত সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসনে বিকাশের স্বপ্ন সম্ভাবনাহীন ভারতবর্ষ। তৃতীয়ত ঈপ্সিত মিলন না হওয়ার জন্য অচরিতার্থ নারীত্ব। এই 3টিকে বোঝাচ্ছে চোরাবালি। কি একটা হচ্ছে জীবনের গতিময় প্রবাহ থেকে কবি বিচ্ছিন্ন হয়ে গেছেন, অর্থাৎ হৃদয়ের বন্ধা দশা। আর দ্বিতীয়ত সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসনে বিকাশের স্বপ্ন সম্ভাবনাহীন ভারতবর্ষ। আর তৃতীয়ত ঈপ্সিত মিলন না হওয়ার জন্য অচরিতার্থ নারীত্ব। ঘোষবাদ বলতে নবযুগের বিপ্লবী চেতনাকে বোঝানো হয়েছে। অবশ্য এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা এমন হতে পারে, ঘোড়ায় চড়ে রূপকথা রাজপুত্র আসবে বন্দিনী রাজকন্যাকে উদ্ধার করতে। ঘোষবাদ পুরুষত্বের প্রতীক রূপে কল্পিত। এই ঘোষবাদ দীপ্ত এবং বিশ্ববিজয়ী। তাকে বর্ষা তোলা অনুরোধের মাধ্যমে কবি ঘোষবাদের অকুতভয় মূর্তিটি অঙ্কন করতে চেয়েছেন। ঘোষবাদের নয়নে ঘনায় বারে বারে ওঠা পড়া, অর্থাৎ
দীপ্ত অশ্বারোহীর মূর্তি, ওঠাপড়া শব্দে ঘোড়ায় গতিভঙ্গিও দত্তিত হতে পারে। অবশ্য আলোচ্য ছত্রে শঙ্কা, দ্বিধা, দ্বন্দ্ব ও ভরসার ইঙ্গিত থাকতে পারে, পাছে চোরাবালিতে প্রবেশ করলে সর্বনাশ ঘনিয়ে আসে। তৃতীয় স্তবকে কবি যখন বলেন অঙ্গে রাখি না কারই অঙ্গীকার, তখন কবির আত্মমগ্নতার, আত্মকেন্দ্রিকতার, বিচ্ছিন্নতার প্রসঙ্গ ওঠে। অর্থাৎ পরিবেশ প্রতিকূল বলে কবি বা ভারতীয় জনজীবন বিচ্ছিন্ন, নিঃসঙ্গ, একাকী। কিন্তু এখানে বাক্যটি প্রশ্নাত্মক হলেও এর ভাববাচকতা হল নিশ্চয়াত্মক। অর্থাৎ প্রেম প্রত্যাশী নারী রূপে বিচ্ছেদের অন্তহীনতাই সত্য নয়। প্রেমিকার দেহে একদিন প্রেমিকের দেহ সান্নিধ্যে প্রেমের চরিতার্থতায় উপনীত হবে। চাঁদের আলোয় চাঁচর বালির চড়া, অর্থাৎ চাঁদের আলোতে বালির চড়া কুঞ্চিত বা ঢেউ খেলানো মনে হচ্ছে, যাকে এতক্ষণ নিষ্ফলা বন্ধা মনে হয়েছিল, সেখানে জীবনের সদর্থক প্রেমের সৌন্দর্য সঞ্চারিত হয়। রমণীয় রমণী রূপের যৌবন মাদকতাও এখানে সঞ্চারিত। এখানে কখনো বাসর হয় না গড়া। এই যে লাইনটা, এখানে কখনো বাসর হয় না গড়া, এই ছত্রটির নিহিতার্থ প্রশ্নটির উত্তরের মধ্যেই নিহিত। অর্থাৎ এখানে বাসর গড়া হয়। প্রেমের চরিতার্থতার নিশ্চিত প্রত্যয়ে ও গণবিপ্লবের নিশ্চিত সাফল্যে বন্ধা চড়াও প্রাণের তাৎপর্য বিকশিত হতে পারে। কেননা আত্মাহুতি চিরকাল বাকি থাকে না, বিচ্ছেদ চিরসত্য নয়। নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করলে চরিতার্থতার অর্জন অবশ্যম্ভাবী। প্রসঙ্গত রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের ঝড়ের খেয়া কবিতার বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রু ধারা, এই ছত্রটির কথা মনে আসে। চতুর্থ স্তবকে এসে কবি ঘোড়সওয়ারকে বিপ্লবের প্রতীক বলে গ্রহণ করেন। তিলক অর্থাৎ জয় তিলক পরিয়ে দেওয়ার কথা বলেন কবি। কবি কল্পিত ঘোড়সওয়ার আসন্ন গণবিপ্লবের নেতারূপে কল্পিত হওয়ায় তার আবির্ভাবে যে উদ্বেলতা ও তরঙ্গী, তা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার জন্য ঘোড়সওয়ারের ললাট দেশে জয় তিলক পরিয়ে দিতে হবে। জনসমুদ্র বেদনায়, অশ্রুতে, ক্রোধে, অর্থাৎ নোনাজলে উদ্বেল, কিন্তু হৃদয়ে তখনো পর্যন্ত উদ্বেল জলোচ্ছ্বাসের স্পর্শ লাগেনি। তাই কবি মনে করেন যদি কেউ পৌরুষের বলিষ্ঠতা ও আত্মদানের সাহস নিয়ে এগিয়ে আসে, তবেই চোরাবালির শূন্যতা বিদূরিত হবে, জনতার বিপ্লবী উত্থানে বৈপ্লবিক চেতনার জয়লাভ হবে। পঞ্চম স্তবকে কবি আপাত দৃষ্টিতে প্রেম প্রত্যাশী নারীর কামনাকে চূড়ান্ত রূপ দিতে চাইলেও বিশেষার্থে কবির বিপ্লবী চেতনার অঙ্গীকারের কথাই বলা হয়েছে। প্রেমিকা যেমন প্রেমিকের আলিঙ্গনের জন্য আকুল হয়, তেমনি জীবন ও বিপ্লবের সফল প্রতিষ্ঠার মাধ্যমে চরিতার্থতায় সমতীর্ণ হওয়ার জন্য ব্যাকুল। ষষ্ঠ স্তবকে চোরাবালির ওপর আরেকটি ভাব আরোপিত হয়েছে। রূপকথার বন্দিনী রাজকন্যার ভাবটি যেন এখানে প্রধান হয়ে উঠেছে। রূপকথার রাজপুত্র 7 সমুদ্র 14 নদী পেরিয়ে উদ্ধত বল্লম হাতে ধাবমান। তার হৃদয় চিন্তার ভারে ক্লিষ্ট ভারাক্রান্ত নয়, সে দুধস্ব বলিষ্ঠ হাতে সে সমস্ত বাধা উন্মুক্ত করে অভিষ্ট লক্ষ্যের পথে ধাবিত। সংশয়ীদের বিচারে যা হটকারিতা, তাই হলো আত্মপ্রত্যয়শীল বীরের ধর্ম। আলোচ্য অংশে সম্ভবত কবির চিত্তদেশে মার্কস এবং ফ্রয়েড দুটির ভাব তরঙ্গই ক্রিয়াশীল। চোরাবালি অর্থাৎ বন্দিনী রাজকন্যা ধনতান্ত্রিক সভ্যতার অবক্ষয়ী বন্ধা জীবনের প্রতিমূর্তি, আর কবিচিত্ত যা বিচ্ছিন্ন মানসিকতা, রুগ্ন, একক, নিঃসঙ্গ, আত্মকেন্দ্রিক বুদ্ধিজীবী। জনগণ যখন শোষণ মুক্তির তীব্র সংগ্রামে রত, তখনও বন্দিনী রাজকন্যা জনজীবন বিচ্ছিন্ন একাকিত্বের দূরে অবস্থিত। তাই কবির আকুল আহ্বান, ঘোড়সওয়ার রূপী বিপ্লবী নেতৃত্ব যেন তাকে সেই হতাশা, অবক্ষয়, আত্মগ্লানি, বিচ্ছিন্নতা, নিঃসঙ্গতা প্রভৃতি থেকে উদ্ধার করে। বন্দিনী রাজকন্যাকে মুক্ত করার চিত্রকল্পে অবদমিত বাসনা কামনাকে পৃথিবীর সুস্থ প্রগতিশীল সৃজনধর্মী আবহাওয়ায় মুক্ত করার ভাবনায় যেন দত্তিত। সপ্তম স্তবকটিতে অপেক্ষাকৃত দীর্ঘ পাহাড় এখানে হালকা হাওয়ায় বনে বলার সঙ্গে সঙ্গে কবিতাটির পরিবেশ সমুদ্র থেকে পাহাড়ে রূপান্তরিত হয়। সূচনায়
যেখানে আকাঙ্ক্ষার অচরিতার্থতা ছিল, যা ছিল চোরাবালিতে, তা এখন প্রত্যয় দৃঢ় অভিব্যক্তিতে পাহাড় চূড়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য তৎপর। এখন যাত্রা ঊর্ধ্বগামী নিষ্ফলতার নিম্নভূমি থেকে, অর্থাৎ নিম্নভূমি থেকে চরিতার্থতার উচ্চ পর্যায়ে উত্তরণের ভাব বোঝানোর জন্য এই পরিবেশগত রূপান্তর সাধিত হয়েছে। হিমশিলাপাত ঝঞ্ঝার আশা মনে, অর্থাৎ সংগ্রামের দুঃখ বহনের ভেতর দিয়ে আত্মপ্রত্যয় যে উদ্বোধিত হবে, কবি এমন আশা করেছেন আমার কামনা ছায়ামূর্তির বেশে, অর্থাৎ অচরিতার্থ ভোগ বাসনা ছায়ামূর্তির রূপ ধারণ করে ঘোরসোয়ারকে পেতে চাইছে। এ চিত্রকল্পে ভোগ কামনাকে তীব্রতর করার আয়োজন করা হয়েছে। ছায়ামূর্তি শব্দাংশে অবচেতনাশ্রয়ী মনোভাবকে অস্পষ্ট রূপদানের চেষ্টা করা হয়েছে। অনিবার্য মিলন মোদির মুহূর্ত আসন্ন বলে মিলনাকাঙ্ক্ষী নারীর দেহ কম্পিত, আবার বিপ্লবী চেতনার অঙ্গীকারে সমুৎসুক হৃদয়ের অন্তর্নিহিত আবেগ কল্পনা যেন অনুভূত হচ্ছে। কাঁপে তনুবায়ু কামনায় থরথর। আবার তনুবায়ু শব্দটি বায়ুভূত দেহ অর্থেও কিন্তু ব্যবহার হয়েছে। পার্থিব বাসনা কামনার আরক্ত সংরাগে কম্পিত দেহ। গ্লেসিয়ার চিত্রকল্পে কবি এখানে প্রচণ্ড শক্তির সংহত রূপকে বোঝাতে চেয়েছেন। কামনার প্রাবল্যে গ্লেসিয়ার যেন সংহত। সপ্তম স্তবকে কামনা তরঙ্গিত রমণীর রূপ নিপুণভাবে অঙ্কিত। অষ্টম স্তবকে ঘোরসোয়াদের ললাটে সূর্য জয় তিলক পরিয়ে দেয়। উন্নতশীল মহামানবের ললাটে সূর্যরশ্মি প্রতিফলিত হয়। দুর্জয় মহাশক্তি ধর বিপ্লবী নায়কের মূর্তি দেখে শ্রদ্ধায় সভ্রমে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নিঃশ্বাস যেন বহিতেও ভয় পায়। ঘোরসওয়ারের তুরঙ্গ অর্থাৎ ঘোড়া অনায়াসে বৈতরণী অতিক্রম করে যায়। প্রেম কাঙ্ক্ষিনী নারীর কামনা তার শরীর ঘেঁষে পায়ে পায়ে চলে। বৈতরণীর উল্লেখে আলোচ্য কবিতায় ভারতীয় পুরাণের প্রয়োগ লক্ষ্য করা যায়। নরকে প্রবেশের আগে এই নদী অতিক্রম করতে হয়। এই নদী দুর্গন্ধপূর্ণ, রুধির বহা, উষ্ম তোয়া ও মহাবেগা। বৈতরণীর পরপারে পিতৃলোক দেখা যায়। কবি সম্ভবত এই কারণে পিতৃলোকের উল্লেখ করেছেন যে বর্তমানের অর্জনের চরিতার্থতার মধ্যে পিতৃপুরুষের ঐতিহ্যই ফলবান হয়, অর্থাৎ অতীতের ঐতিহ্যে বর্তমানের নির্মাণ ফলবতী হয়। ঐতিহ্য বিযুক্ত হওয়া যায় না। কবিতাটিতে যদি প্রেমের কবিতা রূপে ব্যাখ্যা করা যায়, তাহলে দেখা যায় যে অগ্রবর্তী অভিযাত্রী যে তারই অনুবর্তী রূপে নারীর কামনা পিতৃলোকের দ্বারা অনুপস্থিত হয়। এর একমাত্র উদ্দেশ্য পিতৃপুরুষের আশীর্বাদ ও অনুমোদন অর্জন। প্রেমের কবিতা ব্যতি রেখে বিপ্লবী চেতনার কবিতা রূপে ঘোরসওয়ারের ব্যাখ্যা করলে দাঁড়ায় যে সমাজশূন্য বিপ্লবের দ্বারা নবগঠিত সমাজ যেন বিচ্ছিন্ন, অতীত ঐতিহ্য বিযুক্ত না হয়, নিরালম্ব না হয়, আবহমান সভ্যতা সংস্কৃতির পথকে সুগম করে। আত্মচেতনা ও আত্মানুসন্ধান যদি প্রকৃত আত্মসচেতন হয়, তাহলে বিভিন্ন সত্তা বোঝে যে আধির চড়াই শুধু নয়, সে চোরাবালি নৈঃসঙ্গে নৈরাশ্যে আত্মরতির গর্ভবতী বৃশ্চিকার মতোই নিজের মৃত্যু ঘটায়। সেখানে যদি অন্য কারুর পদাঘাত বা পদপাত ঘটে, তারও মৃত্যু ঘটে, বালিতে ডুবে মরে। আত্মসচেতনতা থেকেই উত্তরণের আকাঙ্ক্ষা। সেই জন্য চোরাবালি ডাকে ঘোরসওয়ারকে, সে আসুক 7 সমুদ্র 14 নদী পার হয়ে বিশ্ববিজয়ী দীপ্তি রূপে, ললাটে তার সূর্যের তিলক, হাতে ভরসা, সে জয় করুক, বাসর করুক, অঙ্গে অঙ্গীকার দিক, চোরাবালিকে উর্বর করে তুলুক। কবিতাটিতে যৌন চিত্রকলা আছে এবং থাকতেই হবে। জীবনের অধীশ্বর লিঙ্গরূপী আদিমাতা যৌন রূপিণী তাদের যুগ নদ্ধ রূপের ফলেই কুমারের সম্ভব। তিনি পিতৃলোকের প্রত্যাশা পূরণ করেন। অসুর
অশাস্তির বিচ্ছিন্নতার দৈত্যকে বধ করে ত্রিলোকের ভারসাম্য ফিরিয়ে আনেন। লাঙল ও লিঙ্গের শব্দমূল একই। সত্তা চাই অতীত, বর্তমান, ভবিষ্যতের সঙ্গে যুক্ত হতে। বর্তমানে বিচ্ছিন্ন বলে সে অতীত থেকে বিচ্ছিন্ন, সে বন্ধা, তাই চোরাবালি পিণ্ড প্রত্যাশী পিতৃলোকের দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশ করে। জনসমুদ্রে নেমেছে জোয়ার, মরুচূড়া জনহীন, হালকা হাওয়ায় কেটে গেছে কবে লোক নিন্দার দিন। পংক্তিগুলির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রায় সমাপ্তিতে। মেরুচূড়া এখন একেবারে জনহীন হয়ে গেছে। এই নৈসঙ্গের হিমগিরি চূড়ায় কেউ স্বেচ্ছা নির্বাসিত জনসমাজে বিবিক্ত বাঙালি মধ্যবিত্ত ব্যক্তি এখন আর অবস্থান করেছে না। মুক্তিদাতা ঘোষওয়াদের পথ নির্দেশে পরিচালনায় সে অবশেষে প্রায় মিলতে চলেছে জনসমুদ্র সঙ্গমে। এই প্রসারিত মুক্তি সম্ভাবনায় তাকে কাঙ্ক্ষিত পরিপূর্ণতার স্বাদ প্রায় এনে দিয়েছে। নিঃসঙ্গতার হিম মেরু পর্বত শিখর থেকে নেমে একটি পাহাড়ি নদীর মতোই ক্রমদুর্নিবার বেগে প্রবাহিত হয়ে অবশেষে মধ্যবিত্ত বাঙালি ব্যক্তি সমুদ্র সদৃশ বিশাল করদল মুখর জাগ্রত জনসমষ্টির সঙ্গে প্রায় মিলিত হতে চলেছে। কবিতাটি সমাপ্ত হয় পরিণতিতে বাজতে থাকে পুরস্কারের জন্য প্রবল আকাঙ্ক্ষার অশ্রুত গীত ধ্বনি। আসন্ন বিপ্লবের আবহ সঙ্গীতে আর প্রেমের সৃজনী স্পর্শে ক্রমশ বন্ধা অবক্ষয়ী জীবন নবতর চেতনায় উদ্ভাসিত হতে থাকে। এই কবিতা সম্পর্কে সমালোচক বলেন যে চোরাবালির ঘোড়সওয়ার কবিতাটি না পৌনে আধুনিক বাংলা কবিতার অঙ্গনে পদার্পণ করেন এমন বোধহয় কেউ নেই। কেউ এটাকে মনে করেছেন এটি প্রেমের কবিতা, দৈহিক কামনাজাত প্রতিক্রিয়াতে ঘোড়সওয়ারের পুরুষত্বের প্রতীক রূপে আসে। আবার কেউ মনে করেছেন এটি একটি বিপ্লবী চেতনার কবিতা।